বাংলাদেশে আমার ভাই ওসমান হাদিকে খুন করার পরে উনি যদি ভারতে পালায়া যায়, বাংলাদেশে বসে তদন্তকারী কর্মকর্তারা যদি ওদেরকে আমি কই ছাড়া পুটকি মারার পক্ষে। এদের বিচারটা কেন চাই? কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল 15 বছরে যত হত্যা, খুন, গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী, এরা তাদেরকে সহায়তা করেছে, এই জন্যই তাদের বিচার চাই। জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো, 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল, এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা, মুসলিম সাংবাদিক, সাহসী সাংবাদিক, সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার চপেটাঘাত মেরেছেন তারেক রহমানের উপর। ওই বড় দল বিএনপির নেতৃবৃন্দ বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 4টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 4টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন তাহলে দর্শক আমরা 4টা ভিডিও দেখে নেই। তামিম ইকবাল, যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি মাসে অন্তত 2-1বার নানান ধরনের নাটক করে আলোচনা এসেছেন, মান, অভিমান, ভালোবাসা, বিচ্ছেদ, এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে। তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন। তিনি হঠাৎ করে সারা দেশের, এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না, তারাও দেখলাম ইন্ডিয়ার এবার এই যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত, বাংলাদেশের নাকি 90 থেকে 99% টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয়। আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয়, কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। অর্থাৎ আইসিসি যদি সব দেশের 90 থেকে 99% টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হতো না। এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা। এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন, সেটা মূলত আজকের আলোচনা। খেলাধুলা নিয়ে আলোচনা করার সময় নাই, সেটা আলোচনার বিষয় না। এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো, এই যে ডেলি স্টার, এই যে উদিচি, এই যে ছায়ানট, এরকম তাদের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে, এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে ইসলামের বিরুদ্ধে, ইসলাম এবং 71 দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই ওই যে শাহবাগী কিছু এসে চুলচুল বড় বড় তারপরে গাঁজা টাজা খায়, এগুলো এসে এক জায়গায় বসে যাবে। এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্ক। এটা কেন করে? কারণ ওইখান থেকে টাকা পয়সা পায়, সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে, এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার, ওই গোয়েন্দা সংস্থায় কিন্তু তাদেরকে ঠিক করে দেয়। তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখি না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলানো হলো? আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন, সাকিব থাকতেন, যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে, এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো। তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে। আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার। তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই, আপনার বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য, এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন। আচ্ছা, যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত ভালোবাসা, এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন, আপনাদের মনে আছে যে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে, 10 বছরের জন্য পিছিয়ে যাবে। এই ভারত বাংলাদেশকে এই 2016 থেকে 16-17 থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন, বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার
দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটা এশিয়া কাপকে তারা হারিয়েছে। সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে? যদি সেটা আমরা জিততাম, মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি, মানে এশিয়ার বাঘ, সে এশিয়ার শ্রেষ্ঠ, এটাই তো তাদের বিশাল ব্যাপার। আপনি 1997 সালে যেদিন, মানে আমি ছোট তখন, কিন্তু আমার এই মনে আছে যে আমি আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে। তো ওই দিন হঠাৎ করে দেখি, আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে, তার আগের দিন পর্যন্ত আমি জানি না। সবাই দেখছি রেডিও নিয়ে, তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাভাষ্যকার কথা বলছে, মানে ফুটবলের মতোই মনে হয়, আমি জানি না কি হচ্ছিল। হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস। ওই দিন টেলিভিশন পত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন, মানে ওই যে আইসিসি যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করলো, আকরাম খান যে অধিনায়ক ছিলেন। তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসছে। এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো, তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরও বিশাল আকারে উঠে যেত না সামনে। সেটা নিয়ে তামিম ইকবাল কোনোদিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো, তোমরা এইভাবেই করো। বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে, তারপরে এ কথা বলে নেই। তারপরে ধরলাম ওনার বিশাল ভালোবাসা, উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায়। আচ্ছা, এই যে শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট, আপনার এই যে কালচারাল এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম, ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন, এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন? এদের বিচারটা কেন চাই? কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল 15 বছরে যত হত্যা, খুন, গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী, এরা তাদেরকে সহায়তা করেছে, এই জন্যই তো এদের বিচার চাই। আচ্ছা, এবার আসেন আপনি 2018 সালের একটা নির্বাচন, 2014 সালে যাই হোক বিএনপি আসে নাই। আমি সত্যি কথা বলি, আমি সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছি। মানে এত খারাপ লাগছিল 2018 সালে সেই নির্বাচনটার রাতে, আপনাদের তো রাত, আমাদের এখানে তখন সকাল। এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায়। সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল। 14 সালে ঠিক আছে বিএনপি যায় নাই, শেখ হাসিনা করেছে, একা একা নির্বাচন করেছে, তারপরে ধরলাম 18 সালের নির্বাচনটা তো হইতে পারতো। এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায়, এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যে দালাল কয়টাকে গামছা কাদের টাদের এগুলোকে নিয়ে তারপরে তারা এই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো। সেই জোট গঠন করার পরে কি হলো দেখেন, রাতের বেলা ভোট নিয়ে তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে, আগের রাতে ভোট শেষ হয়ে গেল। সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল 5 বছরে, অন্তত 5-6 বছরে যে মানুষগুলো মারা গেল, মানুষগুলোকে মারা হলো, খুন করা হলো, এই মানুষগুলো নির্বাচনটার কারণে মরে নেই। এই জন্য আমরা চাই যে এই নির্বাচন, এই প্রশাসন, এই যে জনপ্রতিনিধি সহ যারা সাংবাদিক, শিক্ষক, যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে। আচ্ছা, তাদের যদি বিচার হয়, তাদের অনেকের বিচার হচ্ছেও, সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে, তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না? কেন জানেন? 2018 সালের নির্বাচনের পরে 2000 এই যে এদিন আরেকটা নির্বাচন। আচ্ছা, আপনাদের মনে আছে এই যে মাশরাফি বিন মুর্তজা এমপি হলেন, ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মুর্তজার যে জনপ্রিয়তা ছিল, আমি বিশ্বাস করি মাশরাফি বিন মুর্তজা যদি মিরপুর স্টেডিয়ামে যায়, একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নিয়ে ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না, শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের ভেতরের যে সমস্যা, এটা আমরা ক্রিকেটার যারা আছি, আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম, বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন, যদি না আসে তাহলে আমি এখান থেকে, মানে সে কিছু একটা শর্ত দিতে পারতো। সে যদি এসে ডাক দিত এই দেশে, আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা, যে নিরপেক্ষতা তার ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, সে ডাক দিলে বাংলাদেশের অন্তত 2-4-10 লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে। এবং আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলিও একটা করতে না, আসলে আমাদের মনে হয় একটা জায়গায় আসা উচিত। কারণ একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, যেখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না। এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম, সবাই এক হয়ে যায়। সে ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, যেটাই হোক, ক্রিকেটে আমরা সবাই এক। এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম, দেশের জন্য আপনাদের এত ভালোবাসি, আপনি 2018 সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে, মানে আপনার যে জনপ্রিয়তা, আপনি যা করতে পারেন ওইটার দিকে তাকাইলেন না, একটু দেশের কথাও চিন্তা করলেন না। আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন, এখন আপনার পরে কি করবেন, নিজের পকেটে ঢুকতে হবে, টাকা পয়সা, ধান্দাবাজি, নিজের ক্ষমতা লাগবে, কী দিয়ে হবেন, ব্যাস নৌকায় ঢুকে গেলেন। 2024 সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখি না, এমন কোনো ক্রিকেট টিম দেখি না পৃথিবীর ইতিহাসে। বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল, সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার। মানে বাংলাদেশের সাকিব, মাশরাফি, ওইদিকে একবার তামিম যায় হাসিনার সাথে, একবার মুশফিক যায় হাসিনার কাছে, পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল, নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল, একদম পুরো টিম ধরে। আমার মনে আছে, আমার চোখে এখনও ভাসছে যে তারা এই ওই যে গাড়িগুলোতে গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছে, নৌকার মিছিল।
এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যে এই দেশে এরকম ঘটনা ঘটেছে? পুরো ক্রিকেট টিম ধরে যায়, আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান, আপনারা একজনের ভোট করেন, আপনারাও এমপি হইতে যান, ভারত থেকে খেলা বন্ধ করে, খেলা থুয়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে ঢাকায় এসে আপনার সাকিব আল হাসান সে যে কাগজপত্র সাইন করে দিয়ে গেল, মনে আছে আপনাদের? এই ক্রিকেট টিম, আপনারা যে খেলাধুলা করেন, আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি। আপনারা আমাদের দেশের হয়ে খেলা যখন করেন, বুকের মধ্যে হাত দিয়া রবীন্দ্রনাথের চুরি করাই আমার সোনার ধনের বাংলা একটা গান, এই ধনের বাংলা গাইতে গিয়া তারপরে কি হয় আপনারা বোঝান, আরে বাবা বিশাল ভালোবাসা। আপনারা কিসের ভালো, টাকা নেন, টাকা ছাড়া খেলেন নাকি? বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায়, ক্রিকেট খেললে যত টাকার মালিক হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আজকে যে মুস্তাফিজকে নিয়ে আমরা এত কান্না করছি, আপনাদের মনে আছে? মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি, এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি, ধোনি এবং কোহলি দুজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি, এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনোপুটি মনে করে, তেলাপোকা মনে করে। এই মুস্তাফিজরা একবার মনে আছে পিচের মাঝখানে কীভাবে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল, মনে আছে আপনাদের? মুস্তাফিজের যদি লজ্জা থাকতো তারপর থেকে আর কোনদিন ভারতে খেলতে যেতে চাইতেন, ওইটার প্রতিবাদ করা হতো। ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে ওই যে আইপিএলে ডাকবে কিনা ওইটা মাথার মধ্যে থাকে, ওইটা মাথায় থাকার কারণেই ওই করে আর কি, মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয়। সেটাই ঘটেছে, সেটা সবার ক্ষেত্রে ঘটেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘটেছে। সে যায়, যে খেলে আসে এবং আমার বিশ্বাস সামনেও যাবে, আবারও যাবে, কারণ ওরা তো দেশের জন্য খেলে না, দেশপ্রেমে ওদের ভেতরে নেই, ওরা টাকার জন্য খেলে। তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা, মজলুম সাংবাদিক, সাহসী সাংবাদিক, সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার চপেটাঘাত মেরেছেন তারেক রহমানের উপর। দর্শক, মাহমুদুর রহমানের একটা বক্তব্য জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করছে এবং প্রশংসা করছে, যে তারেক রহমানের সামনে বসে সাহসী উচ্চারণ। কি সাহসী উচ্চারণ? যে আজকে আমি বক্তব্য দিব না, কয়েকজনের নাম বলে যাবো জাস্ট। কি নাম? সংগ্রাম সম্পাদক, সাবেক সংগ্রাম সম্পাদক, প্রবীণতম সম্পাদক ছিলেন তখন জনাব আবুল আসাদের উপর যে নির্যাতন, তখন যে পুরো মিডিয়া চুপ ছিল, সেই নামটা বলে গিয়েছেন। আরো কয়েকজনের নাম বলেছেন, বিশেষ করে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজীর নাম বলার কারণে বিএনপির লোকজন, জামাতের লোকজন খুশি এবং মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার করছে। কিন্তু আমি আসলে ঘটনা এটা সিম্পল হিসেবে দেখি, আরো জোরালো এবং কঠিন চপেটাঘাত করেছেন তারেক রহমানের উপরে মাহমুদুর রহমান। সেটা আগে বলি, তারপরে আবুল আসাদ এবং রুহুল আমিন গাজী আরো যে নাম বলেছেন এটার তাৎপর্য নিয়ে আলোচনা করি। মাহমুদুর রহমান আসলে শুধু তারেক রহমানের গালে চপেটাঘাত করেনি, প্রথমত ডেইলি স্টার থেকে শুরু করে দালাল মিডিয়াগুলোর সামনে তাদেরকে পাশে বসিয়ে একদম জায়গা মতো ঔষধ দিয়ে দিয়েছেন, মলম দিয়ে দিয়েছেন। প্রথমে তারেক রহমানকে যে ধলাইতে দিয়েছেন মাহমুদুর রহমান, এটা একটু ব্যাখ্যা করি। মাহমুদুর রহমানকে এটা ওসমান হাদির দায়িত্ব নিয়েছে অনেকটা, আর ওসমান হাদির রোল প্লে করছে। হ্যাঁ, মাহমুদুর রহমানের কিছু প্যারাডাইম শিফট নিয়ে আমি সমালোচনা করেছি, সেই সমালোচনা উইথড্র করিনি এখনো। কিন্তু আসলে মাহমুদুর রহমান আপাতমস্তক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সেখানে বিএনপি তারেক রহমানের প্রতি একটু সফট কর্নার দেখালেও ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গা থেকে মাহমুদুর রহমান কোনোদিন দূরে সরে যেতে পারেন না, তাকে বিশ্বাস করা যায়। তো দর্শক, তারেক রহমানকে মাহমুদুর রহমান সবার সামনে, ক্যামেরার সামনে, জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন, তারেক রহমান আপনি কিছু জানেন না। অতএব তারেক রহমান বিপ্লবের মাস্টার মাইন্ড, হাসিনা পতন আন্দোলন করেছে, অমুক তমুক না। মাহমুদুর রহমান তারেক রহমানকে স্পষ্ট করেছেন। মাহমুদুর রহমান বক্তব্যের মধ্যে ব্যক্তিত্ব দেখেছেন। অন্যান্য চাটুকার সাংবাদিকরা বলে যে মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, মানে সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম তেল দিত মোজাম্মেল বাবুরা, ওই রকম তেল মারা মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান। যদি তারেক রহমান থামিয়ে দিয়েছেন যে মাননীয় চেয়ারম্যান বলবেন না, ইটস গুড সাইন। কিন্তু মাহমুদুর রহমান ওইসব কিছু বলে না। মাহমুদুর রহমান ফখরুল ইসলাম আলমগীর, ফখরুল ভাই, আলমগীর ভাই তারেক রহমানকে একটা পরামর্শ দিতে চাই, ছোট ভাইয়ের মতো স্নেহ করে কথা বলছেন, এটা তার গায়রত। মাহমুদুর রহমান বলছেন যে তারেক রহমান আপনাকে একটা পরামর্শ দিতে চাই। শেখ মুজিবের সাথে তুলনা করেছেন। শেখ মুজিব 1971 সালে যুদ্ধের সাথে শেখ মুজিবের সম্পর্ক ছিল না, জানতেন না কিভাবে দেশে যুদ্ধ হয়েছে, কিভাবে কি ঘটেছে, তিনি জানার চেষ্টাও করেননি। দেশে আসার পর তাকে ভারত এবং তার কাছের লোকজন যা বুঝিয়েছে মনে করেছে ওইটি মুক্তিযুদ্ধ। তো এই জন্য তিনি বাস্তবতা থেকে দূরে ছিলেন, যার ফলে পতন হয়েছে, টিকতে পারেনি। তো তারেক রহমান এখন ওই দিকে যাচ্ছে। বলছেন যে তারেক রহমান আপনি 17 বছর কি হয়েছে আপনি জানেন না, তা আপনার আশেপাশের লোক আপনাকে যা জানিয়েছে আপনি ওইটাই জানেন, ওইটাই বিশ্বাস করেছেন। ভালো হয়ে যান, সতর্ক হয়ে যান, নইলে বিপদ আছে। এটি মূল কথা মাহমুদুর রহমানের। তাহলে কথাটা কি দাঁড়ালো? যে 17 বছর কি ঘটেছে আপনি জানতেন না। তা এখান থেকে মাহমুদুর রহমানের বক্তব্য থেকে স্পষ্ট যে বাংলাদেশে হাসিনা পতন আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, জুলাই আন্দোলন, এগুলোতে তারেক রহমান আসলে ওইভাবে কোনো মুখ্য ভূমিকা নেই। এবং আরো কি হয়েছে, কিভাবে কি হয়েছে এটা তারেক রহমান জানেন। এমনকি ভারত কিভাবে কি করেছে ওটাও তিনি জানেন না। তাকে যা মির্জা ফখরুল্লাহ বুঝিয়েছে ওইটাই জানেন, কিন্তু এটা ভুল। যেহেতু তারেক রহমানের এবং বলেছে আপনার আশেপাশের লোক যা বুঝিয়েছে এবং সেটা সঠিক না, এর মানে তারেক রহমানের আশেপাশে সব ভারতের দালাল, আর ভারতের দালালেরা তারেক রহমানকে ভুল বুঝিয়েছে। এবং এই ভুলের ফলে সামনে তারেক রহমান ক্ষমতা আসলেও 1.5 বছরের বছর টিকতে পারবেন না, গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন হবে। এর চাইতে করুণ পরিণতি হতে পারে। অতএব তারেক রহমান কিছু জানেন না, এটা একটা চপেটাঘাত।
আর আপনাকে ভুল বুঝাচ্ছে, এর মানে আপনি ভুলের মধ্যে আছেন, আপনার সামনে বিপদ। এই তিনটা হচ্ছে মাহমুদুর রহমানের বক্তব্যের কি পয়েন্টস, দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। আমি বিশ্বাস করি তারেক রহমান একদিন বুঝবে যে মাহমুদুর রহমান কি বলেছেন, তখন ইতিহাসে এটা বিশ্লেষণ হবে যে একদিন একটা প্রোগ্রামে মাহমুদুর রহমান এভাবে তারেক রহমানকে মুখের উপর সতর্ক করেছিলেন, কিন্তু সেই সতর্কবার্তা নেননি। যে রহমানের ইতিহাস যদি পড়েন, শেখ মুজিবের ইতিহাস যদি পড়েন, এমনকি ওসমানাদের ইতিহাস যদি পড়েন, এগুলো বলা হয় যে অমুকে তাকে সতর্ক করেছিল কিন্তু তিনি কানে দেননি। এটাও একদিন পড়বে বিএনপি যে মাহমুদুর রহমান তারেক রহমানকে সতর্ক করেছিল, আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হন, আপনি কিছু জানেন না, আপনাকে ভুল বোঝানো হচ্ছে। গত 17 বছরের ইতিহাস আপনি জানেন না কিভাবে কি ঘটেছে, কারা দেশে সংগ্রাম করেছে, এটা জানেন না বলে আপনি আজকে হুজুরদের মৌলবাদী বলছেন, আপনি দক্ষিণ পন্থার বা ইসলামপন্থীদের উগ্রবাদী বলছেন, আপনি বামপন্থী ভারতপন্থী রাজনীতি করছেন, আপনি জানেন না বলে। তা আপনি জনগণের পালসের বিরুদ্ধে রাজনীতি করছেন, আপনার ধ্বংস, আপনার পতন অনিবার্য। এটা একদিন ইতিহাসে স্টাডি হবে, বিএনপির ইতিহাসে। দর্শক, এরপরে মাহমুদুর রহমান আমার দেশে প্রথম আলো ডেইলি স্টারকে, কালের কণ্ঠ, এই বাল মিডিয়া কিংবা বসুন্ধরা মিডিয়া এদেরকে ধোলাই দিয়েছেন যে আবুল আসাদকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে পুলিশে দেওয়া হয়েছে, তারপরে জেল খেটেছেন, স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি, অসুস্থতার সময় পালিয়ে থাকতে হয়েছে। এই যে ভয়ানক নির্যাতন, এই বিষয়ে বাংলাদেশের মিডিয়াগুলো, দালাল মিডিয়াগুলো কিচ্ছু বলেনি, অথচ তারা বলতে পারতো। প্রবীণ সম্পাদক কিচ্ছু বলেনি। তো এইভাবে এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাহমুদুর রহমান আবুল আসাদের কথা বলেছেন, রুহুল আমিন গাজীর কথা বলেছেন, শফিক রেহমানের কথা বলেছেন, কনক সরোয়ারের কথা বলেছেন। আজকে কনক সরোয়ার, এদেরকে তো বিএনপি দেখতেই হবে না, অথচ তারেক রহমানের বক্তব্য লাইক করার কারণে কনক সরোয়ার জীবন তছনছ করে দিয়েছে। অতএব আজকে তারেক রহমান মাহমুদুর রহমানের এই বক্তব্য থেকে যদি শিক্ষা না নেন এবং উপলব্ধি না করেন যে আমি মুসলিমদের জন্য কি করেছি, এবং স্পষ্টভাবে সতর্ক করেছেন এই বিতর্কিত মিডিয়াগুলো যারা এই ভূমিকা পালন করেছে, যারা সাংবাদিকদের উপর জুলুম দেখেও না দেখার ভান করেছে, মুখে কুলু পেটেছিল, আজকে তাদের কথা বিশ্বাস করেন তারেক রহমান। আর তাদের কথা বিশ্বাস করার কারণেই আপনি কঠিন পরিস্থিতি পড়তে পারেন, সামনে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। সরকার প্রধান এই জন্য বলছি যে আপনি সেই অনুষ্ঠানটা যদি দেখেন তাহলে আপনি ধরেই নিতে পারবেন যে সাংবাদিকরা একজন সরকার প্রধানকে এই প্রশ্নটা করছেন, মানে তারেক রহমান সাহেব ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তাকে বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন, তার কাছ থেকে কিছু প্রমিস আদায় করে নিচ্ছেন। যেমনটি ধরেন এক সাংবাদিক বলেই বসলেন যে আমরা 17 বছর নিষ্পেষিত হয়েছি, 17 বছর বেকার ছিলাম, এখন আপনি আমাদের জন্য কি করবেন। বা অন্য সাংবাদিক বললেন, একজন মহিলা সাংবাদিক, মেয়েদের জন্য আপনি কি করবেন, মেয়ে সাংবাদিকতা করা যে সমস্ত ঝামেলা, সেই ব্যাপারে কি করবেন। যদিও মনে হয় তারেক রহমান সাহেব সেই প্রশ্নটি সরাসরি বোধহয় বোঝেননি। উনি ওই মেয়েটির প্রশ্নের উত্তরে বলেছেন আমরা তো নারীদেরকে স্মার্ট কার্ড দিচ্ছি, ওই যে প্রতি মাসে একটা ফাইন্যান্সিয়াল হেল্প করছি। আমার মনে হয় উনি কথাটাকে ইন্টারেস্ট করতে পারেননি। ওই মহিলা বলছিলেন যে আমরা এই সাংবাদিকতা করতে যে পূর্ণ স্বাধীনতা পাই না। এরকম যার যার ডিমান্ড, মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি আবেদন, সেগুলোই করা হচ্ছে। এখানে কোনো তেলবাজি হয়নি। তবে যদি আপনি অন্যভাবে দেখেন যে সমস্ত সাংবাদিকরা তাদের ডিমান্ড চেয়েছেন, এগুলো আমি কয়েকজনের কথা বলছি, সব সাংবাদিকরা না, 2-1 জন এরকম চেয়েছেন, তারা ধরিয়ে নিয়েছেন যে আগামী প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনই কথা আদায় করে নেই। কিন্তু সিনিয়র সাংবাদিকরা অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন, এর মধ্যে শফিক রহমান সাহেব, মতিউর রহমান সাহেব, নুরুল কবির স্যার, মাহমুদুর সাহেব একটা সুন্দর কথা বলেছেন। উনি খুব সংক্ষিপ্ত একটা ভাষণ দিয়েছেন। উনি বলেইছেন যে আমি শুধু একটি কথা আজকে বলবো, বাকি কথাগুলো আপনি যদি কখনো সময় দেন তখন আপনার সাথে কথা বলবো সামনাসামনি খোলাখুলিভাবে। আমাকে 15-20 মিনিট সময় দিতে হবে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। শুধু আমি একটি কথাই আপনাকে বলবো যে শেখ মুজিবুর রহমান সাহেব যখন পাকিস্তান থেকে ফেরত এসেছিলেন, উনি ওই 10 মাসের স্বাধীনতা যুদ্ধটি দেখেননি। উনি শুনেছেন, এসে ওনাকে যেভাবে বোঝানো হয়েছে উনি সেভাবেই বুঝেছেন। কারণ ওই যুদ্ধকালীন সময়টিতে উনি পাকিস্তানের জেলে বন্দী ছিলেন, এবং উনি আসাবার পর ওনাকে যেভাবে বোঝানো হয়েছে উনি সেটাই আত্মস্থ করেছেন, এবং এর জন্য কিছু ভুলভ্রান্তি হয়েছে। উনি যদি পরিষ্কারভাবে জানতে পারতেন যে মুক্তিযুদ্ধ কারা করেছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে হয়তো শেখ মুজিবুর রহমান সাহেব যে ভুলগুলো করেছেন সেগুলো হয়তো করতেন না। এটা ছিল মাহমুদুর রহমান সাহেবের কথা। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, মানে তারেক রহমান সাহেবকে বলছে, এই 17 বছরের যে 24-এর আন্দোলনটা কি করে হয়েছে আপনি দেখেননি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার আশেপাশের যারা আছে তাদের কথা শুনে আপনি এই 24-এর আন্দোলনকে আত্মস্থ করবেন না, তাহলে আপনি ঠকবেন। আপনাকে জানতে হবে 24-এর আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, কেমন করে হয়েছিল, কারা করেছিল। আপনাকে আপনার পাশ থেকে কেউ এসে বলে দিল এইভাবে হয়েছে, সেটা আপনি বিশ্বাস করবেন না। এই কথাটার মধ্যে কতটুকুন গুরুত্ব আছে আপনি একবার নিজেই ভাবতে পারেন। আমার খুব ভালো লেগেছে এই কথাটা বলে, যে উনি তারেক রহমান সাহেবকে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আপনার আশেপাশে যারা আছেন তাদের চামচামোটা গ্রহণ করবেন না, তারা আপনাকে ভিন্ন পথে চালিত করবার চেষ্টা করবে।
এটা আমাদের দেশের নিয়ম। আমরা দেখেছি আগের সরকারকে কিভাবে তৈলমর্দন করা হতো এই সমস্ত সংবাদ সম্মেলনে। সেটা যেন বাংলাদেশে আর না হয়। তারেক রহমান অত্যন্ত বিনয়ের সাথে প্রতিটি কথা শুনেছেন এবং উনি একটি কথা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটা প্রশংসা করতেই হয়। তাকে একজন সাংবাদিক বলেছিলেন বক্তৃতা দিবার সময় বা প্রশ্ন করবার সময়, মাননীয় চেয়ারম্যান। তখন তারেক রহমান তাকে ইন্টারাপ্ট করে বলেছেন যে, প্লিজ দয়া করে আমাকে মাননীয় শব্দটা ব্যবহার করবেন না। এই কথাটা সবারই পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। কারণ এই ধরনের মানসিকতাই একজন দলীয় প্রধানের থাকবার কথা। এনিওয়ে, যখন ওখানে সংবাদ সম্মেলন হচ্ছে তখন বোধহয় শফিক রহমান সাহেবের একটা সংবাদ সম্মেলন বা একটা কর্মী সম্মেলন হচ্ছিল, যতদূর মনে হয়। সেটা আজকেরই মনে হয়, আমি কিন্তু শিওর না। যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। কর্মী সম্মেলনটা হয়তো গতকালকের হতে পারে। সেখানে উনি কিছু কথা বলেছেন, সেগুলো বলেই আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হলো, ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা একটা জাতীয় ঐক্য সরকার গড়তে চাই, যাতে করে বাংলাদেশটাকে আগামী 5 বছরের জন্য একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়। কিন্তু আরেকটি দল, ওনারাও একটি জাতীয় ঐক্য করতে চায়, কিন্তু ওনারা কোনো বিশেষ দলকে সাথে রাখতে চায় না। আমি যতদূর বুঝেছি, আপনারা হয়তো বুঝেছেন, এটা উনি মিন করেছেন বিএনপিকে। যদি আমি ভুল না বলে থাকি, যে বিএনপিও জাতীয় ঐক্য চায়, কিন্তু সেই জাতীয় ঐক্যতে জামাত থাকবে না, অন্য সব দল থাকবে, যাদের সাথে তারা একাত্ম হয়ে কাজ করেছেন এত বছর। কিন্তু জামাত ইসলাম পরিষ্কার বলে দিয়েছে যে আমরা সেই পথে যাব না। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা ওই দলটাকে, উনি কিন্তু কখনো বিএনপির নাম বলেননি, আমি কিন্তু বিএনপির নামটা বললাম, আমি আন্দাজ করে বললাম, আমার ভুলও হতে পারে, তবে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম। শফিক রহমান সাহেব বলেছেন যে আমরা যদি সরকার গঠন করি, আমরা সেই দলকে আহ্বান জানাবো, তবে আমাদের 3টি শর্ত থাকবে। প্রথম শর্ত হলো, আমাদের সাথে থাকলে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা চালু করতে হবে, 1। 2 নম্বর হলো, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দিতে হবে, 2। তৃতীয় হলো, জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। এগুলো যারা মানবে তাদেরকে আমরা সানন্দে আমাদের সেই জাতীয় সরকারে নেব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এখন অনেকেই বলছেন, নেটিজনরা বলছেন যে এই শর্তগুলো যদি এই ডক্টর শফিক যাকে মিন করছেন, মানে যে দলকে মিন করছেন, সেই দলটি যদি বিএনপি হয়ে থাকে, তাহলে তারা হয়তো সেই জাতীয় সরকারে আসবে না। কারণ আমরা প্রথম থেকে দেখে এসেছি, জুলাই সনদের অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা জুলাই সনদকে ওইভাবে চায় না যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষ চায়, বা বাংলাদেশের যত দলগুলো আছে বিএনপি সমমনা বাদ দিয়ে তারা যেভাবে চায়, তারা সেভাবে চায় না। তো এখন যেটা মূল প্রশ্ন আসছে যে সরকারকে গঠন করবেন। আজকের অবস্থা দৃষ্টিতে তো মনে হচ্ছে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেইভাবে তাকে সম্মান দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, কোনো তেল মারা হয়নি। তেল মারামারি যেটা হয়ে থাকে সরকার প্রধানের সাথে, আমরা অতীতে দেখেছি, সেরকমটি কিছু হয়নি। তবে টুকটাক তেল মেরেছে, সেটা পরিমাণে কম। তো যেটাই হয়েছে, সেই অনুষ্ঠানে আপনি যদি নতুন কেউ হয়ে থাকেন, বা আপনার যদি বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা না থেকে থাকে, আপনি যদি নতুন দর্শক হন, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে আজকের এই সংবাদ সম্মেলন, মানে সাংবাদিকদের সাথে যে সম্মেলন বা মত বিনিময় সভায়, সেখানে পুরোপুরি ইঙ্গিত দেওয়া হয়ে গেছে যে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হতেও পারে, নাও তো হতে পারে, সেটা তো বলবে সময়। কাজে আমরা কেউই কাউকে গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে উনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ রাজনীতি এবং নির্বাচন, এটা এমন একটা জিনিস যেটা ডিপেন্ড করেন সেই ভোটারদের উপর। বিরি বাবা অর্থাৎ ডক্টর ফয়জুল হক এই মুহূর্তে ওনার নামের সাথে বিড়িখোরদের সাপোর্ট করা নিয়ে একটা বক্তব্য খুবই ভাইরাল হয়ে গেছে। আমি সেই ভাইরাল ভিডিওর দিকে যাচ্ছি না, তবে ডক্টর ফয়জুল হক ওনার মতন উড়ে এসে জোরে বসা যে প্রার্থীগুলো আছে, অথবা জানেন যে তিনি আগে থেকে জামাতের মানে কর্মী ছিলেন কিনা, তো এই লোক হঠাৎ করে গতকালকে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের সপক্ষে এরপরে লাইভে এসে কিছু যুক্তি দিয়েছেন, কিন্তু জনগণের কাছে হাসির পাত্র হয়ে গেছেন। আসলে ডক্টর ফয়জুল হককে আমরা কিভাবে চিনি? তিনি কি জামাতের কোনো নেতা? না। 2015 সাল থেকে আপনারা সকলে জানেন যে ডক্টর ফয়জুল হক সাবেক একজন প্রবাসী, মালয়েশিয়াতে ছিলেন। 2015 সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সম্ভবত সেই পদে তিনি পদে ছিলেন। এমনকি যে আওয়ামী লীগকে নিয়ে দিনরাত তিনি গালাগালি করছেন শেখ হাসিনার নির্বাচন নিয়ে, সেই আওয়ামী লীগের সময় 2018 সালে ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 2 এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো আপনিও তো ভাই আওয়ামী লীগের সহযোগী। আর ওই 2018 সালে যারা নির্বাচনে গেছে তাদের নিয়ে যদি সমালোচনা হয়, তা আপনি তো সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাইছিলেন, আপনি পান নাই, আপনাকে দেওয়া হয় নাই। কারণ
প্রথম থেকেই আপনি জামাতের লুক, এটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারত। সোশ্যাল মিডিয়াতে ডক্টর ফয়জুল হককে আমি যখন থেকে চিনি, প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে তিনি আসলে বিএনপি না, তিনি হচ্ছেন জামাত ঘেঁষা। তবে দিন শেষে জামাত ঘেঁষা হিসেবে তিনি যেভাবে পদত্যাগ করলেন বা জামাতের ঝালকাঠি 1 আসন থেকে নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেইখানে ওনার অ্যাক্টিভিটিস এখন জামাতকে ডুবাবে। ওনার বিভিন্ন বিষয় সামনে আসে, ফেসবুকে আমরা যখন দেখি তখন মনে হয় যে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত বা নিজেকে হঠাৎ করে জামাতের একটা বড় লেভেলের থটে নিয়ে গেছেন। উদ্ভট কথাবার্তা তিনি ইদানিং কিন্তু বলেন। আর বিড়ি নিয়ে তিনি কোনোভাবেই, ভাই দেখেন, আপনি বললেন যে ইসলাম জামাত, আমি এগুলোর দিকে যাইতে চাই না, কিন্তু আপনার বক্তব্যগুলা সেই প্রথম থেকে আপনার হালকা হালকা মনে হইতো আপনি আসলে কথাবার্তা যা বলেন একটা উদ্দেশ্য প্রণোদিত। তো সেই উদ্দেশ্য প্রণোদিত যে কথাবার্তা, আপনি আওয়ামী লীগের সময় নির্বাচন করতে চাইছেন, বিএনপি থেকে আপনি এইবার পদত্যাগ করছেন মাত্র কয়েকদিন আগে। এটা জানেন তো যে মাত্র কয়েকদিন আগে উনি পদত্যাগ করছেন যখন মনোনয়নের ইস্যু আসলো। আর বিএনপির প্রত্যেক আসনে এলাকায় যারা ত্যাগী নেতা কর্মী ছিল তারাই মনোনয়ন পাবে। ডক্টর ফয়জুল হক বুঝতে পারতেছিল যে এই লোকরে মনোনয়ন দিবে না, যার কারণে সুযোগ বুঝে বিএনপি থেকে সটকে গেছেন। যদি বিএনপির পক্ষে তিনি ওই রকম শক্ত কোনো আওয়াজ তুলেননি, আমি ওনার ওই রকম বক্তব্য দেখি নাই। তো এখন তিনি যখন বিএনপি থেকে জামাতে গেলেন, জামাত তাকে মূল্যায়ন করছে। তবে জামাতের আমার মনে হয় যে এরকম ফয়জুল হকদের ব্যাপারে আপনাদের একটু সতর্ক হওয়া উচিত। থাকে না যে এই মুহূর্তে জামাতের যে ভাইবটা আছে, এই যে ধরেন জান্নাতের টিকিট বেচার একটা কথা ঘুরিয়ে এটা কিন্তু একটু সুফ হয়েছিল, কিন্তু এই ফয়জুল হক ওরফে বিড়ি বাবা তিনি কিন্তু এই জান্নাতের টিকিটের বিষয়ে আবার সামনে নিয়ে আসলেন যে একজন বিড়িখোর দাড়ি পাল্লারে ভোট দেওয়া হয়তো আল্লাহ, ভাই একজন মানুষকে আল্লাহ সারা জীবন গুনাহ করছে, যে কোনো কারণে আল্লাহ তারা মাফ করতে পারে। একজন ইমানদার, একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ বলছে তুমি যতই পাপ করো আমার কাছে হাত তুলো, তবা করো, মাফ করে দিব। ওইটা একটা ভার্সন। কিন্তু জামাতের দাড়ি পাল্লার ইস্যুতে, ভাই দাড়ি পাল্লারে যারা ভোট দিবে এমনি দিব। এই ডক্টর ফয়জুল হকের কথার কারণে কিছু ভোট যদি নষ্ট হয়, আসবে না। মানে মোশাররফ করিমের একটা নাটক দিয়েছিলাম, ওয়াও না ওয়াও তো বাড়াবাড়ি, মানে নাটকটার নাম। ওনার যেই রাজনৈতিক নির্বাচনী প্রচারণা, জামাতের একজন নেতাকর্মী হিসেবে আপনি, আরো তো আমি সারা বাংলাদেশে কত জামাতের লোক আছে, আমার এলাকাতে আছে ডক্টর মোবারক হোসেন, সুন্দরভাবে ওনার চলাফেরা, যেমন ডক্টর তেমন তার আচার ব্যবহার কথাবার্তা মাধুর্যতার মধ্যে আসে, যে একজন ডক্টরের ডিগ্রিধারী লোক। তো তিনিও তো একজন ডক্টর। আমি আমার এলাকার কুমিল্লা পাশের কথা বলছি। তো এই ডক্টর ফয়জুল হক একজন ডক্টর, ওনার কথাবার্তার মধ্যে না আছে শুদ্ধ ভাষা, আচ্ছা যাই হোক এটা জরুরি না, কিন্তু না আছে ওরকম মাধুর্যতা, না আছে জ্ঞানের কোনো পরিচয়। মনে হচ্ছে একদম অর্ডিনারি একটা কমন পিপল আসছে, উইরা এসে জামাতের মধ্যে জুইরা বসছে। জামাতও কি বুঝাও যে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা, সেইখানে সম্ভবত এই ফয়জুল হকরে টিকিট দিয়ে দিছে, নাকি ঝালকাঠি 1-এ জামাতের ফয়জুল হকের থেকে কোনো ভালো নেতা ছিল না। ফয়জুল হক সারা জীবন বিএনপি করছে, গেল কয়েকদিন আগে সিটের লোভে আওয়ামী লীগের সময় সে নির্বাচন করতে চাইছে। মানে কতটুকু ভালো মানুষ আমরা তো এখন বুঝতে পারতেছি, তাই না ভাই? আপনি মুখ বন্ধ রাখেন, কথা কম বলেন। জামাতে যারা ভোট দেওয়ার এমনি দিবে, আপনি ওই দাড়ি পাল্লারে ভোট দিয়ে জান্নাতে যাওয়ার একটা মাফের সুযোগ, এইসব কথাবার্তা জামাতের ভোটের মাঠে প্রভাব ফেলবে। ইদানিং সময় জামাতের কিছু কিছু নেতারা এই জান্নাতের টিকিট বা জান্নাতের যে লোভ দেখাচ্ছেন, বাংলাদেশের মানুষ যেগুলো পছন্দ করে না, আপনারা হয়তো বোঝেন না। আওয়ামী লীগকে বিভিন্ন কারণে করে না, বিএনপিকে করে না, জামাতরে এই জান্নাতের টিকিট নিয়ে করে না। চরমোনাই আগে এই বাটে ছিল, এখন আপনারা পড়ছেন। এমনকি তিনি দলের থেকে পদত্যাগের হিসাবে বিএনপিতে যাওয়ার সময় ভালো একটা বাসও দিয়ে গেছেন। তিনি লিখছেন যে আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতে রাজি নই। অর্থাৎ বিএনপি এগুলো করে, তিনি তার এই পোস্টে লিখছিলেন যে বিএনপি থেকে পদত্যাগের কারণ, তার মানে বিএনপি এগুলা করে আর এগুলার কারণে তিনি বিএনপির মতাদর্শ থেকে সরে গেছেন। কিন্তু 2018 সালের নির্বাচনের টিকিট খুঁজছেন, 18 পরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তো আর বিএনপি যায়ও নাই, টিকিটেরও সুযোগ ছিল না। এখন যে নির্বাচন হতে যাচ্ছে এটাতে তার টিকিট দরকার, এই কারণে বিএনপি থেকে চট করে সটকে গিয়া। তো কেউ কেউ বলছেন যে তিনি আগাগোড়া আসলে জামাতেরই এজেন্ট ছিলেন। এটা বুঝতে অনেকের একটু কষ্ট হয়েছে, সময় লাগছে, কারণ এই লোক বিএনপির নেতা কর্মীরা কেউ কিন্তু মানতে চায় না। বাট যেমনি হোক, আপনি জামাতের এখন মনোনীত প্রার্থী, কথাবার্তা শব্দ চয়নে জান্নাতের টিকিট বেচা বন্ধ করে আপনি জামাত কি করবে পাশ করলে সেটা বলেন, রাজনৈতিক এজেন্ডা বলেন, আখিরাত, ধর্ম ব্যবসা, আপনার কারণে কিন্তু এই ধর্ম ব্যবসা শব্দটা চলে আসছে। এগুলো মানুষকে বিভ্রান্ত করা, প্রতিক্রিয়া হবে ভাই। ভালো থাকুন। সমালোচনা আপনিও সবার করেন, আপনারও করলাম, নিশ্চয়ই আপনি গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকে নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকে নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে
আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।